এমবাপ্পেকে আটকাতে পারলেও আপনি দেমবেলেকে আটকানোটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই দেমবেলে বার্সেলোনায় খেলে এসেছেন, স্পেনের খেলার ধরন সম্পর্কে তার সবচেয়ে বেশি জানা, তিনি খুব বেশি পরিচিত। তো এই জায়গায় আজকের ম্যাচে আমার মনে হচ্ছে ফ্রান্সের যদি টার্নিং পয়েন্ট কেউ হয়ে থাকে সেটা হবে না এই দেমবেলের, কারণ তিনি এই স্পেনের পেড্রি বলেন, জুবোমেন্ডি বলেন, লামিন ইয়ামাল বলেন, তাদের যে খেলার স্টাইল ধরন ওই খেলার সাথে খুব বেশি অভ্যস্ত, সেই খেলা তিনি খেলে এসেছেন এবং তিনি জানেন যে এখান থেকে কীভাবে ফাঁক বের করতে হবে। সেমিফাইনাল শুরু হচ্ছে এবং ফাইনালের আগে আরেকটা ফাইনাল দিয়ে সেমিফাইনালটা শুরু হচ্ছে। বলা হচ্ছে ফ্রান্স এবং স্পেন যে দলটা আজকে বাজিমাত করতে পারবে সেই কিন্তু বিশ্বকাপটা নিয়ে যাবে। কি মনে হচ্ছে আপনার? বাজিমাতের ম্যাচ, বড় ম্যাচ এবং এবারের বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচের জন্য মনে হয় সবাই অপেক্ষা করছে এবং এই দুই দল ফাইনালে উঠলে মনে হয় অনেকেই খুব বেশি খুশি হতেন, একটা জমজমাট ফাইনালের লড়াই হতো। তারপরেও যদি আপনি অন্যদিকেও দেখেন ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ আছে, তারাও কিন্তু একেবারেই কম শক্তির দল না। ইংল্যান্ডকেও আপনি ফেলে দিতে পারবেন না, আর্জেন্টিনা তো বরাবরই চ্যাম্পিয়ন দল, বর্তমান চ্যাম্পিয়ন দল, তারাও আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে যদিও উঠছে কিন্তু তাদেরও শক্তিমত্তার জায়গা আছে, সেটি আমরা পরে কথা বলবো। যেটা বলছেন ফ্রান্স স্পেন এই দুই দলের লড়াই হবে এবং ফ্রান্সের গতি এবং স্পেনের ট্যাকটিক্যাল যে বিষয়টা আছে সেটার মূলত লড়াইটা হবে মাঝমাঠ, আক্রমণ ভাগ, এই দুই জায়গায় আসলে দুই দলকেই বেশ পরীক্ষা দিতে হবে। ফ্রান্স এবং স্পেনের যে আমরা যদি দেখি যে ব্যাক টু ব্যাক, কেন বারবারই বলা হচ্ছে স্পেন এগিয়ে আছে এবং ফ্রান্স আসলে যেভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে যে অপ্রতিরোধ তাদের ফুটবল প্রদর্শন এটা তারা করেছে, তাদেরকে যদি কেউ থামাতে পারে সেই দলটা স্পেন। এটা কেন বলা হচ্ছে সেটার কিন্তু প্রমাণটা আমরা যদি একটু পেছনে চলে যাই, পরিসংখ্যানের দিকে চলে যাই, সেটা 2024 থেকে যদি আমরা দেখি, দুটো বড় টুর্নামেন্টে কিন্তু সেমিফাইনালে এই স্পেনের কাছে হেরেই কিন্তু বিদায় নিতে হয়েছিল ফ্রান্সকে। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েছে এবং সবশেষ উয়েফা নেশনস লিগে কিন্তু 5-4 গোলের ব্যবধানে কিন্তু একটা পরাজয় আমরা দেখতে পাচ্ছি। তার আগে ফ্রান্স জিতেছে এবং সবশেষ 5 ম্যাচের যদি মুখোমুখি লড়াই আমরা যদি দেখি, 3টাতেই সম্ভবত স্পেন জিতেছে আর ফ্রান্স জিতেছে 2টোতে। তবে যেটা বলছিলেন মামুন, আজকে লড়াইটা আসলে মাঝমাঠের লড়াই হবে এবং কিলিয়ান এমবাপে, দেমবেলে তারা আসলে যেভাবে বিশ্বকাপটাতে নিজেদের ত্রাস ছড়িয়েছেন সেই জায়গাটাই আটকানোর জন্য বসে আছেন সম্ভবত পেদ্রি, ফাবিয়ান রুইজ, লামিনে ইয়ামালের মতো প্লেয়াররা। আপনি যেটা বলছিলেন যে আসলে মাঝমাঠের কথা বলছিলাম এবং আরেকটা বিষয় এখানে স্পেন টেকনিক্যালি এগিয়ে, আমরা যেটা বলছিলাম এখানে স্পেন একটা জায়গায় পিছিয়ে থাকবে, তাদের গোল স্কোরিং সমস্যাটা আছে, তারা এই বিশ্বকাপে খুব বেশি গোল দিতে পারেনি, আবার তাদের একটা শক্তির জায়গা আছে, তারা খুব বেশি গোল কনসিডার করেনি। দুটো জায়গায় তারা আসলে এক জায়গায় এগিয়ে আছে, এক জায়গায় পিছিয়ে আছে। তো সেই জায়গায় আপনি যদি ফ্রান্সের দেখেন, প্রচুর গোল করেছে এই বিশ্বকাপে, এমবাপ্পের 8টা গোল আছে, দেমবেলের 5টা গোল আছে, এদিকে আমরা বার্কুলাকে হয়তোবা এই একাদশে হয়তোবা দেখবো না, সেই জায়গায় 2 আছে, বার্কুলাও কিন্তু এই বিশ্বকাপে গোল করেছেন। তো সেই জায়গায় 2-এর পরিবর্তে যদি বার্কুলাও নামেন, তিনিও থ্রেট হবেন, থুরাম আছেন, সব কিছু মিলে ফ্রান্সের যে অ্যাটাকিং মানসিকতা এবং যে তারা হাই প্রেস ফুটবল খেলে, গতির ফুটবল খেলে, সেই জায়গায় ফ্রান্স এগিয়ে থাকবে। স্পেনের কথা যেটা বলছেন যে সবাই এই ফ্রান্সকে আটকাতে পারে স্পেন, সেই জায়গাটার কথা যদি একটু আলাদা করে বলি, পেড্রি মাঝমাঠের যিনি ত্রাণকর্তা আসলে স্পেনের, এবং ফাবিয়ান রুইজের কথা বলেন, জুবোমেন্ডির কথা বলেন, বলটাকে নিজেদের কাছে রাখা। আপনি যদি স্পেনের বেশিরভাগ ম্যাচ ফলো করেন সেখানে দেখবেন যে 60 থেকে 70% সময় বল পজিশনটা তাদের থাকে এবং আমি আরেকটা পরিসংখ্যান দেখছিলাম, সেটা কিন্তু বল পায়ে থেকে হারিয়ে ফেলার পর 12 সেকেন্ডের মাঝে 11.6 সেকেন্ড তাদের গড়, তারা কিন্তু বল নিজেদের দখলে তারা নিয়ে এসেছে এবং এই জায়গাটাই আসলে স্পেনের সবথেকে বড় শক্তির একটা জায়গা। আপনি গোল করার জায়গার কথা বলছিলেন এবং গোল কনসিড করার কথাও বলছিলেন। ফ্রান্স কিন্তু প্রথমে গ্রুপ পর্বে দেখা গিয়েছে কিছুটা তাদের ডিফেন্সের কিছুটা দুর্বলতা তাদের প্রকাশ পেয়েছিল, কিন্তু শেষ 3টা নকআউট ম্যাচের একটাতেও কিন্তু তারা গোল হজম করতে হয়নি, তারা কিন্তু ক্লিন শেটটা ধরে রেখেছে। সেই জায়গায় কিন্তু স্পেন যেখানে তারা উড়ন্তভাবে বিশ্বকাপে তারা তাদের গোলবারকেও, গোল পোস্টে যিনি আছেন সিমিওনে, সে কিন্তু রেকর্ড করেছেন যে তার গোলবারে তার দায়িত্বে থাকার ক্ষেত্রে স্পেন গোল খায় না, সেখানে কিন্তু একটা গোল আসলে তারা হজম করেছে নকআউটে এসে। এই জায়গায় যে হাড্ডাহাড্ডি লড়াইটার কথা বলছেন এবং মাঝমাঠে লড়াইয়ের কথা বলছিলেন, কিলিয়ান এমবাপে এবং ওসমান দেমবেলে অবশ্যই এই দুইজনকে আটকানোর জন্য
কি মূলত প্ল্যানিংটা হবে স্পেনের? মূলত প্ল্যান, আপনি যদি কিলিয়ান এমবাপ্পের কথা দেখেন, বড় মঞ্চে কিলিয়ান এমবাপ্পে সবসময় গোল পেয়ে থাকে। আপনি যদি সেই 2022 বিশ্বকাপ দেখেন বা বড় মঞ্চ যেখানে দেখেন, এমবাপ্পে 2018 থেকে একদম বয়সটা কম, ক্ষিপ্রতা আছে এবং বড় ম্যাচে মানসিক যে চাপ সেটা সামলানোর ওয়েটা কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যে জেনে গেছেন। এতগুলো ফাইনাল খেলেছেন, এতগুলো ম্যাচ, বড় ম্যাচ খেলেছেন, কিন্তু তার একটা দুর্বলতাও আছে। আমরা যদি একটু কেটে দিই, তিনি অনেকগুলো গোল করেছেন। সেই জায়গায় এই স্পেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দুর্বলতাটা সবচেয়ে বেশি প্রকাশ পাবে এই কারণে, তিনি যদি বেশিক্ষণ বল ছাড়া থাকেন, তার কাছে যদি বেশিক্ষণ বল না আসে, তখন তিনি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যান। তিনি আসলে বল চান, সবসময় বলের সাথে থাকতে চান। স্পেনের এই জায়গাটাই হচ্ছে শক্তির জায়গা। তারা প্রতিপক্ষকে বল দিবে না, এমবাপ্পে যাতে বল না পায় তারা সেটাকে সবচেয়ে বেশি মার্ক করবে এবং নিজেদের অর্ধে বলটা রাখার চেষ্টা করবে। এই জায়গায় প্রথমত তারা এমবাপ্পেকে ধোকাটা দিবে বা এমবাপ্পেকে সেই জায়গায় স্ট্যাক করে ফেলবে যে তার কাছে যাতে বল না যায়। এবং স্পেনের যেটা সহজাত, যেটা আগেই বলছিলাম যে তারা নিজেদের কাছে বল রাখার যেই তাদের কারিশমাটা, সেটা তো তাদের আছেই। তো আজকের ম্যাচে তারা এই কারিশমাটাকে আরেকটু বেশি করে কাজে লাগাতে চাইবে, যাতে হচ্ছে এমবাপ্পের কাছে বল না যায়। এমবাপ্পেকে যতটুকু ফ্রাস্ট্রেটেড করা যায়, এমবাপ্পে ফ্রাস্ট্রেটেড হলে অনেক বেশি মিস করেন, বলের নিয়ন্ত্রণটা তার কাছে থাকে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এমবাপ্পেকে আটকাতে পারলেও আপনি দেমবেলেকে আটকানোটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই দেমবেলে বার্সেলোনায় খেলে এসেছেন, স্পেনের খেলার ধরন সম্পর্কে তার সবচেয়ে বেশি জানা, তিনি খুব বেশি পরিচিত। তো এই জায়গায় আজকের ম্যাচে আমার মনে হচ্ছে ফ্রান্সের যদি টার্নিং পয়েন্ট কেউ হয়ে থাকে, সেটা হবে না এই দেমবেলের। কারণ তিনি এই স্পেনের পেড্রি বলেন, জুবোমেন্ডি বলেন, লামিন ইয়ামাল বলেন, তাদের যে খেলার স্টাইল, ধরন, ওই খেলার সাথে খুব বেশি অভ্যস্ত। সেই খেলা তিনি খেলে এসেছেন এবং তিনি জানেন যে এখান থেকে কীভাবে ফাঁক বের করতে হবে। আমরা ফ্রান্সকে নিয়ে আসলে কথা বলছিলাম যে ফ্রান্সকে আটকানোর জন্য স্পেনের কি ধরনের পরিকল্পনা হতে পারে। সেই একই জায়গায় যদি স্পেনকে আটকাতে তাদের আসলে ফ্রান্সের আসলে কি ধরনের পরিকল্পনাটা হবে? স্পেনকে আটকানোর আসলে কোনো পরিকল্পনাই নেই ফ্রান্সের, কারণ স্পেনকে আপনি আটকানোর কোনো পরিকল্পনা করাই লাগবে না। তারা আসলে গোলে খুব কম যায়, নিজেদের অর্ধে বল রাখে, টিকে রাখা ফুটবল যেটা বলেন, একদম শেষ পর্যন্ত তারা ওয়েট করেন। যদি সুযোগ পান তারা গোলে যান, তা না হলে নিজেদের কাছে বল রেখে ম্যাচটাকে যত বেশি স্লো করা যায় সেই চেষ্টাটা করেন। মানে খুব বেশি গোলের যে ক্ষুধাটা, সেটা স্পেনের মধ্যে আপনি দেখবেন না। ফ্রান্সের মধ্যে যে গোলের ক্ষুধাটা দেখা যায়, সময়ের যে আসলে খেলাটা, সেই খেলাটা সময়ের খেলাটা, ধৈর্যের খেলাটা স্পেন খেলতে চায়। সেই স্পেন ধৈর্যের খেলাটা খেলতে চায়। আপনি যেটা বলছিলেন যে নকআউটে উপমেকানো আছেন, সালিভা আছেন, তারা আসলে গোল কনসিড করেননি, মেগনান আছেন। তো এই জায়গাটা ফ্রান্সের জন্য একটা সুবিধার জায়গা। স্পেন এমনিতে গোলের দেখা খুব কম পাচ্ছে। এই স্পেনের মধ্যে মানে শুধুমাত্র ওয়েজাবাল তিনি 4টা গোল করেছেন, আর এছাড়া উইলিয়ামসের আমি একটা গোল এখনো দেখিনি। তারপরে লামিন ইয়ামালের মাত্র একটা গোল আছে, খুব বেশি অ্যাসিস্টও নেই। তবে এই ম্যাচে লামিন ইয়ামাল ভার্সেস কিলিয়ান এমবাপ্পের একটা লড়াই হবে। আমরা যেটা বলছিলেন যে সবশেষ যেই ম্যাচটাতে ফ্রান্স হেরেছে, সেখানেও লামিন ইয়ামালের জোড়া গোল ছিল সেমিফাইনালে। তো সেই জায়গায় লামিন ইয়ামাল আসলে শুরু থেকেই যেভাবে হলফ করে বলছিলেন যে ফ্রান্সকে হারিয়ে তিনি আসলে বিশ্বকাপটা জিততে চান, সেই অধরা ম্যাচটা কিন্তু তার আজকে রাতেই হয়ে যাচ্ছে। লামিন ইয়ামালের একটা বিষয় হচ্ছে, আপনি একটা ইনজুরি সমস্যা ছিল এবারে বিশ্বকাপের শুরু থেকে আমরা তাকে মাঠে দেখিনি। যখনই তিনি মাঠে নেমেছেন খুব ভালো ফর্মে মনে হচ্ছিল তা না। তবে সবশেষ ম্যাচে কিন্তু লামিন ইয়ামালের যে ঝলক, লামিনের যে ঝলক, সেটা কিন্তু আমরা সবশেষ ম্যাচে কিছুটা হলে দেখতে পেয়েছি। তিনি যে আস্তে আস্তে পুরোপুরি ফিট হয়ে এসেছেন। একজন ফুটবলার কিন্তু ইনজুরিতে পড়ার পরে ছন্দটা হারিয়ে ফেলেন, সেখানে আসতে একটু সময় লাগে, নিজের সাথে মানানসইয়ের একটা বিষয় থাকে। তো সেই জায়গায় লামিন ইয়ামাল ফিরছে এবং লামিন ইয়ামাল কিন্তু এই অল্প বয়সে তিনিও কিন্তু এমবাপ্পের মতো বড় মঞ্চের তারকা হয়ে উঠেছেন এবং তার প্রতি যে একটা আলো থাকে, সেটার যে চাপ, সেটাও তিনি কনসিড করে শিখে গেছেন। তবে দুজন কিন্তু দুই ধরনের আসলে খেলাটা খেলছে। এমবাপ্পেকে আমরা দেখি আসলে তার যে গোল করার ক্ষুধাটা, সেটা আসলে বেশি দলকে এগিয়ে নিয়ে যাবেন, স্পিড ফুটবলটা তিনি খেলেন। উল্টো দিকে কিন্তু ইয়ামাল আছেন কিভাবে দলটাকে নিয়ে দলের প্লে মেকিংটাতে কিন্তু তিনি মনোযোগ দিচ্ছেন এবং নিজের গোলের দিকে মনোযোগটা না দিয়ে আসলে দলকে কিভাবে জিতিয়ে মাঠ থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, তার উদ্দেশ্যটা কিন্তু শেষ। নকআউট ম্যাচগুলোর দিকে আমরা যদি তাকাই মামুন, স্পেনের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় ট্রাম্প কার্ডটা যেটা স্পেনের কোচ দে লা ফুয়েন্তে আসলে তিনি করছেন, তার সাবস্টিটিউট নিয়ে আমরা দেখেছি যে মিকেল মেরেনা কিন্তু গত দুটো ম্যাচেই আসলে শেষ মুহূর্তে নেমে 2টো গোল তিনি করেছেন এবং ম্যাচটা যে আসলে পুরোপুরি আসলে একটা মুহূর্তে দিয়ে একটা প্লেয়ার দিয়ে পুরোপুরি পরিবর্তন করা যায়, সেই ব্যক্তিটা কিন্তু মিকেল মেরিনা কিন্তু সেটা প্রমাণ করেছেন। এই ক্ষেত্রে আসলে সাবস্টিটিউট নিয়ে কি ধরনের প্ল্যান হতে পারে? সাবস্টিটিউটে আপনি যদি দেখেন ফ্রান্সের শক্তিমত্তা ভালো,
ওদের সাইডলাইন ভালো, কিন্তু স্পেনকে আপনি ওই যে বলছিলেন যে 2 ম্যাচে নেমেই 2টা গোল করেছেন, সেই জায়গায় পিছিয়ে রাখতে পারবেন না। স্পেনের আসলে ট্যাকটিক্যাল যে জায়গাটা, পরিকল্পনার যে জায়গাটা, তারা সেই জায়গায় ফ্রান্সের থেকে এগিয়ে। তারা খুব বেশি টেকনিক্যালি এগোতে চায়, ম্যাচ ধরে, পাস ধরে, মানে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল না। আপনি যদি দেখেন যে হচ্ছে দিদিয়ার দেশম, তিনি এমবাপ্পে, ডেম্বেলে এবং দুয়ে বা বারকোলা এদের উপর বেশি নির্ভর করে ফুটবলটা খেলেন, বেশি আক্রমণে ওঠেন। কিন্তু স্পেন অপেক্ষা করে, তারা সুযোগ খুঁজে। আপনার বলে না অনেক সময় বাঘ 2 পা পিছনে যায় বড় জাম্প করার জন্য, স্পেন হচ্ছে তেমনই। তারা হোল্ড করে, নিজেদেরকে থামায়, সঠিক সময়ের অপেক্ষা করে। এই জায়গায় হচ্ছে স্পেন ফ্রান্সের থেকে আলাদা, এবং ফ্রান্স থেকে এই জায়গায় তারা এগিয়ে। কিন্তু আপনি শক্তিমত্তার জায়গা যদি বলেন, গতির কথা যদি বলেন, ফ্রান্স নিশ্চিতভাবে এগিয়ে। মাঝ মাঠের লড়াইটা আসলে হাড্ডাহাড্ডি হবে এই ম্যাচে নিঃসন্দেহে, কারণ ডিফেন্স কিংবা অ্যাটাকে এইটার একটা পরিকল্পনা নিয়েই কিন্তু আসলে দুটো দলই নামে। আমরা অলিসেকে দেখতে পাচ্ছি না মামুন, এইখানে আমরা অলিসে আসবে, অলিসে তুরামের জায়গায় আসবে, আসলে এবং অলিসে আসবে। যে ব্যক্তিটা আসলে ফ্রান্সের কি বলবো, সামনাসামনি না থেকেও তিনি আসলে প্রাণ ভোমরা হয়ে ফ্রান্সকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তিটা আসলে মাইকেল অলিসে। এবং অলিসের যে একটা ভূমিকা আমার কাছে সম্ভবত মনে হচ্ছে তিনি এই দলটাতে অলিসে সম্ভবত, আমরা যদি নিয়ে আসি অলিসেকে, গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মাইকেল অলিসে আছেন তিনি। পুরামের জায়গায় চলে আসবেন অলিসে। ওকে, আমরা যদি সেভ ক্লোজ দিয়ে দিই, ক্লোজে চলে যাই, এটা সম্ভবত সেভ হয়ে গেছে, এটা এভাবেই থাকবে। অলিসে তিনি দেখুন, যদি অলিসের জায়গাটা দেখুন একটু, জি অলিসে 5টা অ্যাসিস্ট, দুর্দান্ত। এবং এবার বারবার বলছিলাম যে সংখ্যা দিয়ে কিন্তু আসলে তার যে খেলাটা তিনি আসলে যেটা খেলছেন সেটা হয়তো বা প্রমাণ করা যাবে না ফ্রান্স আসলে যেভাবে খেলছে, এবং অলিসে যেভাবে নিজেকে এই বিশ্বকাপটাতে তিনি নিজেকে মেলে ধরেছেন, আমার কাছে ধারণা এই ব্যক্তিটা আসলে ট্রাম্প কার্ড হতে যাচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে। নিশ্চিতভাবেই অলিসে এবারের বিশ্বকাপে যদি আপনি সেরা কোনো মিডফিল্ডার বেছে নিতে পারেন, আমি এক বাক্যে বেছে নেব অলিসেকে। ড্রিবলিং বলেন, তার প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে ফাঁকি দেওয়ার যে বিষয় বলেন, তার থ্রু পাস বলেন, সব জায়গায়, এবং এককভাবে যিনি একক নৈপুণ্য দেখানোর যে বিষয় থাকে বড় ম্যাচে, সব কিছু তার মধ্যে আছে, এবং সবাইকে পিছনে ফেলে মিডফিল্ডে একক রাজত্ব করছেন অলিসে। এক কথায় অসাধারণ ফুটবল খেলছে আসলে ফ্রান্স, এবং তাদের ম্যান টু ম্যান তারা আসলে যেভাবে নিজেদের দলটাকে নিয়ে যাচ্ছেন, এবং ডাগ আউটে আমরা যার কথা বলছিলাম আসলে দিদিয়ার দেশম, এই মাস্টার মাইন্ডটার জন্য কিন্তু আসলে ফ্রান্স আসলে যেভাবে খেলছেন, তার শেষ বিশ্বকাপ ফ্রান্স দলের ডাগ আউটে তিনি যেভাবে দলটাকে নিয়ে এসেছেন, দীর্ঘ একটা সময় ধরে তিনি ফ্রান্সের ম্যানেজার আছেন, এবং এই মাস্টার 2 মাইন্ডের কিন্তু একটা টক্করও হতে যাচ্ছে। আরেকটা বিষয় একটু আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই জায়গায় এইখানে 2টা বিষয়ে ফ্রান্স একটু এগিয়ে থাকবে। সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে এমবাপ্পে, ডেম্বেলে, অলিসের কথা বলছিলাম, 2-এর কথা বলছিলাম, এই বিশ্বকাপ শুরু থেকে এটা হচ্ছে একটা হিডেন গল্পের মতো। এই 4 জন বা বারকোলা 5 জন সব সময় একসাথে থাকছেন, যেখানেই যাচ্ছেন, হোটেলে বলেন, অনুশীলনে বলেন, সবাই একসাথে থাকছেন, নিজেদের মধ্যে গল্প করছেন, নিজেদের মধ্যে যে যোগাযোগটা সেটা যেভাবে হোক কোচিং স্টাফ ছাড়াই সেটা তারা করছেন, এবং এইটার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমবাপ্পে এবং ডেম্বেলে এবারে বিশ্বকাপে 19টি যৌথভাবে আক্রমণ করেছেন, যৌথ আক্রমণে 19টি আক্রমণ করেছেন, এবং সেগুলোতে বেশিরভাগই তারা সাকসেসফুল। এই যে রসায়নটা জমা, মাঠের বাইরেও কিন্তু ফুটবলারদের মধ্যে একটা রসায়ন থাকে, সেটা মাঠের মধ্যে বেশ ভালো প্রভাব ফেলে। মাঠে আসলে গোপন রহস্যটা হয়তো বা এই আন্ডারস্ট্যান্ডিংটাই দেখা যাবে আসলে, এই আন্ডারস্ট্যান্ডিংটা শেষ পর্যন্ত আরো একটা কাপের দৌড় গোড়ায় কিন্তু নিয়ে যেতে পারে কিনা ফ্রান্সকে। মামুন, অনেক অনেক ধন্যবাদ। সেমিফাইনালের বিশ্বকাপটা শুরু হয়ে গেল, আর মাত্র কটা ম্যাচ পরেই বিশ্বকাপটা শেষ হতে যাচ্ছে।